হাতে কলমে العالمين والصلاة والسلام على رسوله الأمين وآله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد: لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط. পাবনা সদর উপজেলার ঐতিহ্যবাহী ভাড়ারা ইউনিয়নের আজকের এই চর পীরপুরে এই নির্বাচনী পদসভার সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, সদর উপজেলা জামাতের নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, আমি 1984 সনে এই জায়গায় যখন বৈশাখ মাসে প্রচণ্ড কাল বৈশাখী হয়েছিল, সেই সময় আমি এখানে এসেছিলাম। এরশাদ সাহেবের সামরিক শাসনের মধ্যে এরশাদ সাহেবের হেলিকপ্টার নিয়ে এই এলাকায় অগণিত মানুষ মারা গিয়েছিল, পশু সম্পদ নষ্ট হয়েছিল, বট গাছ বাড়িঘর উড়িয়ে গিয়েছিল। সেই সময় আমরা শিবিরের পক্ষ থেকে এসেছিলাম আমাদের আতাইকুলের দিকে বাঁশ কাটিয়ে চাউল ডাউল নিয়ে এই এলাকার মানুষকে সাহায্য করার জন্য। এবং তখন এই এলাকায় এক সময় চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ আলী সাহেব, আমাদের আতাউরের ভাই, আতাউরের চাস্তো ভাই মোহাম্মদ আলী সাহেব। আমাদের আতাউর ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই এলাকার ছাত্র নেতা ছিলেন এবং আমাদের মৌলানা ইসাক মৌলানা এলাকায় আমাদের লতিফ মোল্লাদের সাথে ওনারা দায়িত্ব পালন করতেন। এরপরে পরবর্তী পর্যায়ে আমাদের যে দুইজন ব্যক্তি এখান থেকে চলে গেছে, বিশেষ করে শরীফ মেম্বার এবং আমাদের জলিল মাস্টার, তারাও এই এলাকায় শহরের বিভিন্ন উন্নয়নে ভূমিকা রাখছেন। যাই হোক, সেই 84 সনে যারা জন্ম হয় নাই তারা হয়তো এই হৃদয় বিদারক ঘটনা দেখে নাই, যেখানে 20 জনের মতো মানুষ, অগণিত পশু, বাড়িঘর, 52 জন অগণিত মানুষ ক্ষতি হয়েছিল। সেই সময় আমি ছোট, তারপরে এই এলাকায় এসেছিলাম মানুষের কল্যাণের জন্য, মানুষের সাহায্য সহযোগিতার জন্য। তখন রাস্তাঘাটও এরকম ছিল না। তো যাই হোক, সেখান থেকে শুরু করে 86 নির্বাচনে 91, 96, 2001 এবং 2008 সাল পর্যন্ত আপনারা মৌলানা আব্দুল সোমান সাহেবের নির্বাচন করেছেন। 2014 সালে আমি এখানে উপজেলা নির্বাচনে প্রার্থী ছিলাম, 2018 সালেও এখানে প্রার্থী ছিলাম, 2024 সালেও আমরা প্রার্থী ছিলাম। কিন্তু কোনো রাজনৈতিক দলই নির্বাচনে যায় নাই, এক জাতীয় পার্টি ছাড়া। এজন্য সে নির্বাচন হয় নাই এবং ওই নির্বাচন করার ফলেই বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য হলো না এবং শেখ হাসিনার বিভিন্ন অন্যায় অপকর্ম, গণতন্ত্রহীনতার কারণেই 2024-এর 5ই আগস্ট তার পতন হলো, সে বাংলাদেশ ছাড়িয়ে পালায়ে গেল। আর আজকের এই দিন আমাদের জন্য আরো স্মরণীয়। 2019 সালের আজকের এই 7ই অক্টোবর বাংলাদেশের মেধাবী ছাত্র, ওই পদ্মার ওই পারেই বাড়ি, কুষ্টিয়ার কৃতি সন্তান আবরার ফাহাদ আজকের এই দিনে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের হাতে জীবন দিয়েছিলেন। তার অপরাধ কি ছিল? শেখ হাসিনা যে ভারতের সাথে অসম চুক্তি করছিলেন এবং ভারতের সীমান্ত বাহিনী বাংলাদেশের সাধারণ নাগরিককে গুলি করে হত্যা করছিল, বাংলাদেশের অর্থনৈতিক বৈষম্য এবং ভারত বাংলাদেশের বাণিজ্যিক যে বৈষম্য, শিক্ষার যে বৈষম্য, চতুর্দিকে কাঁটাতারের বেড়া, সীমান্তে মানুষ হত্যা, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বাংলাদেশের দুর্বলতা ইত্যাদি বিষয়ে ফেসবুক লেখার কারণেই ছাত্রলীগ ফেসবুকে তাকে আইডেন্টিফাই করে ঢাকার রাজধানীতে বাংলাদেশের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে শেরে বাংলা হলে সেই দিন হত্যা করে। আজকের এই দিনে আমরা আবরার ফাহাদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি
তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার মৃত্যুটা যেন আল্লাহ তাআলা শাহাদতের মৃত্যু দান করেন রব্বুল আলামিনের কাছে সেই দোয়া করছি এবং তার আব্বা আম্মাকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দেন। সেই সময় যাদের বিচার হয়েছে, যারা খুনি, তারা যেন উপযুক্ত শাস্তি পায়, এ কামনাও আমরা করছি। সম্মানিত এলাকাবাসী, আমরা একটা দাওয়াত নিয়ে আসছি। এই দাওয়াতটা হচ্ছে রাষ্ট্র সংস্কারের দাওয়াত। আজকে বাংলাদেশ 54 বছর স্বাধীন হয়েছে, 12টা নির্বাচন হয়েছে। 12টা নির্বাচনের পরেই আমাদের দেশের সরকার গঠন হয়েছে। যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা রাষ্ট্রনায়কের ভূমিকায় পালন করতে পারেন নাই, দুর্নীতির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, যার জন্য বারবার বাংলাদেশ বিশ্বের বুকে অপমানিত হয়েছে। দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন। আপনারা জানেন 5ই আগস্টের পরে এই যে আজকে কিছুক্ষণ আগে দেখতেছি তুরস্কের রাষ্ট্রদূত না তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন। এ পর্যন্ত জামাত অফিসে 50-এর মধ্যে রাষ্ট্রদূত, ফার্স্ট সেক্রেটারি, বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা, জাতিসংঘের প্রতিনিধি, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, মানবাধিকারের প্রতিনিধি এসেছেন। যে বাংলাদেশ এশিয়ার টাইগার নয়, বাংলাদেশ পৃথিবীর একটা সম্পদ। 18 কোটি মানুষ, এর মধ্যে 18 থেকে 40 বছর বয়সের জনসংখ্যা 60%, যেটা ইউরোপ আমেরিকার নাই। এটা তোমাদের জন্য গর্বের বিষয়। তোমাদের দেশের 1.5 কোটি মানুষ বিদেশ থাকে, যারা রেমিটেন্স পাঠায়, এদের দিয়ে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হওয়ার কথা। কিন্তু এই 54 বছরে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র অনেক উন্নত হয়েছে, বেকার সমস্যার সমাধান হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে, হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা উন্নতি হয়েছে। এমনকি পৃথিবীর অনেক রাষ্ট্র হয়েছে 999-এ টেলিফোন করলে 10 মিনিটের মধ্যে তার বাড়িতে ডাক্তার, নার্স উপস্থিত হয়। আর আমাদের দেশের সদর হাসপাতালে যান, মনে হবে আফ্রিকার জঙ্গলে আসছি, মশামাছি মারামারি করে মনে হয় শুয়ে রয়েছে। পৃথিবীর 3 কোটি শিক্ষিত বেকার। আমাদের অনেক পরে স্বাধীনতা লাভ করেছে বুনাইদা আল সালাম। আমাদের স্বাধীনতার বয়স আর মালয়েশিয়ার স্বাধীনতার বয়স বেশি ডিফারেন্স নাই, অথচ এই রাষ্ট্রগুলো বাংলাদেশ থেকে শ্রমিক নেয় 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা খরচ করে। আর আমাদের দেশের 54 বছর স্বাধীনতা লাভ করার পরে 3 কোটি বেকার। একজন শিক্ষিত ছেলে বিশ্ববিদ্যালয় থেকে MA পাস করে, কলেজ মাদ্রাসা থেকে টাইটেল MA পাস করে এসে 2000 টাকা বেতনে চাকরির জন্য ঘরে। অথবা অনেক মেয়ে আমার কাছে যায়, তার অভিভাবক বলে, স্যার মেয়েটা বিশ্ববিদ্যালয় থেকে MA পাস, অনার্স পাস, বিয়ে দিতে পারতেছি না, 1 টাকা বেতন লাগবে না, আপনার মাদ্রাসারও 500 টাকা দেব, খালি এখানে চাকরি করে, এই কথাটা বলেন যেন বিয়ে হতে পারে। এটা জাতির জন্য একটা দুর্ভাগ্য। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ঘোষণা করেছে, আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, আমরা 18 বছর বয়স কোনো ছেলে মেয়ের হলে তাকে হয় কর্মসংস্থান দেব, না হয় বেকার ভাতা দেব। এটা রাষ্ট্রের দায়িত্ব। সম্মানিত এলাকাবাসী, আমরা যে দায়িত্ব নিয়েছি, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন নবী রাসূলগণ। আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের দুর্নীতিগ্রস্ত অবস্থা দেখে, ফিরাউনের শাসন পরবর্তী পর্যায়ে দেখে তিনি দোয়া করেছিলেন, রব্বি জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। হে আল্লাহ, তুমি মিশরের রাষ্ট্র ক্ষমতা আমাকে দাও, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার তৌফিক দাও। আমি অর্থনীতিবিদ, আমি মিশরের দুর্নীতিকে উচ্ছেদ করে মিশরকে পুনর্গঠিত করব। ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে মিশরের দুর্নীতি, অর্থনীতিতে যে সমস্ত হতাশা সব কাটিয়ে ওঠে, তিনি মিশরকে সুন্দরভাবে পরিচালনা করলেন। আমাদের মুসলমানদের দ্বিতীয় কাবা, প্রথম কাবা বাইতুল মুকাদ্দাস যিনি নির্মাণ করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বিগফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। হে আমার রব, আমার অপরাধ থাকলে ক্ষমা করে দাও, আর আমাকে এমন একটা রাজত্ব দান করো যা আমার পূর্বে এই পৃথিবীতে কাউকে দাও নাই। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিলেন, তুমি ইসলামী রাষ্ট্রের দোয়া করো, রব ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমাদের নবী বললেন, হে আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে তুমি আমাকে সাহায্য করো। সুতরাং রাষ্ট্র পরিচালনা করা,
ইসলামী রাষ্ট্র পরিচালনা করা, ইসলামী গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা, এটা নবী রাসূলদের সুন্নত, এই দায়িত্ব পালন করেছেন। সম্মানিত এলাকাবাসী, বাংলাদেশ জামাত বর্তমান জাতির সামনে প্রথম পর্যায়ে 41 দফা, পরবর্তী পর্যায়ে 11 দফা, সর্বশেষ 5 দফা কর্মসূচি নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে। তার মধ্যে প্রথম হচ্ছে 36 জুলাই আন্দোলনে যারা শহীদ তাদেরকে যথাযথ মর্যাদা দেওয়া, যারা আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া, এবং এই 36 জুলাই আন্দোলন যারা করলেন এই সনদ তৈরি করে আমাদের দেশের সংবিধানে সন্নিবেশিত করা, যেন 24 জুলাইয়ের আন্দোলন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কেউ যেন অস্বীকার করতে না পারে। 2 নাম্বার হচ্ছে বাংলাদেশে যে পদ্ধতিতে নির্বাচন হয় এই পদ্ধতিতে জনমনের প্রতিফলন ঘটে না। আমাদের পাবনাতে কয়েকবার দেখেছি, আমাদের এখানে ওই রফিকুল ইসলাম বকুল, মাওলানা আব্দুল সোবহান, অথবা আরো যারা প্রার্থী, প্রথম তো 79 সনে আব্দুল হালিম সাহেব ছিলেন, তাই না? এই 3 জন প্রার্থী পাশাপাশি ভোট পায়। 79 নির্বাচনে মাওলানা আব্দুল সোবহান জিতে গেলেন, ঘোষণা হইল। পরে ওই পারের পদ্মার ওই পারে 2 কেন্দ্রের ভোট আসলো, তখন এখানে সুবহানাল্লাহ 250 ভোট কম পাইছে, তখন আবার আব্দুল হালিমকে এমপি বানানো হইল। তো তাহলে 3 জনের ভোট সমান সমান, তো সেখানে দেখা যায় একজন হয়। তো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমান যে নির্বাচন পদ্ধতি, এই পদ্ধতিতে জনমনের প্রতিফলন ঘটে না। আমাদের পাবনাতে দেখা গেছে একজন এমপি 68,000 ভোট পায়, আর একজন 65,000 পায়, আর একজন 63,000 পায়। যে 65,000 পাইলে ও নির্বাচিত হইল, কিন্তু 63,000 আর 65,000 যিনি, এই 2 জনের ভোট হলে কত? 1,28,000। আর যে 68,000 পাইল সে জিতে গেল, আর 1,28,000 ভোটের কোনো মূল্যায়ন নাই। বর্তমান যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে এই পদ্ধতিটা পার্লামেন্টে বর্তমান নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 50টা। নির্বাচন যে পদ্ধতি আছে এই পদ্ধতি নির্বাচন করলে দেখা যাবে 5টা দল পার্লামেন্টে প্রতিনিধিত্ব পাইছে, বাকি 45টা দল কোনো পার্লামেন্টে প্রতিনিধিত্ব নাই। তখন তারা কি করে? 3 মাস যেতে না যেতে সরকারের বিরুদ্ধে অর্ধদিবস হরতাল, 15 দিবস হরতাল, অবরোধ শুরু করে দেয়। তখন সরকার কি করে? উন্নয়নমূলক কাজ বাদ দিয়ে সন্ত্রাস দমন আইন করে বিরোধী দলকে গ্রেপ্তার করে জেলখানায় ঢুকে দিয়ে কোন রকম রাষ্ট্র চালায়। এই যে পদ্ধতি, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে পিআর পদ্ধতি। বাংলাদেশে যারাই রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের প্রতীক থাকবে, নিজ নিজ এলাকায় প্রার্থীও থাকবে। সকল কাস্টিং ভোটকে 100% ধরে পার্সেন্টেজ করা হবে। 300 বছরের পার্লামেন্ট যে প্রতীকের এগেইনস্টে যে প্রতীক 1% ভোট পাবে সেও 3টা এমপি পাবে। সেও কয়টা পাবে? 3টা পাবে। বাংলাদেশ জামাত ইসলামী এই পদ্ধতি যদি করা হয় উপকৃত হবে। আমরা ইতিপূর্বে 12% ভোট পাইছি, এমপি পাইছি 18টা, অথচ এমপি পাওয়ার কথা ছিল ডবল 36টা। তো কোনো সময় আমাদের আসন সংখ্যা একেবারেই কম ছিল। তো সারা পৃথিবীতে 56টা রাষ্ট্রে মানে লয়ার হাউস এবং হায়ার হাউস 2 জায়গাতেই উচ্চ এবং নিম্ন 2 কক্ষেই সেখানে পেয়ার পদ্ধতি আছে, এবং বাংলাদেশে অধিকাংশ রাজনৈতিক দলই এই সিস্টেম চাচ্ছে। এটা যদি হয় তাহলে বাংলাদেশের জন্য মাইল ফলক হবে, সকল দলের পার্লামেন্টে প্রতিনিধিত্ব থাকবে। সম্মানিত এলাকাবাসী, আমি গত সপ্তাহে তো আপনাদের এখানে এসেছিলাম, আর আমি শুধু ভোটের জন্য আসি না। আমি 2011 সাল থেকে, ওই বলা যায় 84 সাল থেকেই আমি বিভিন্ন প্রোগ্রাম আদিতে এখানে অনেকবার এসেছি। বিভিন্ন ইফতার মাহফিলে আসি, খেলাধুলায় আসি, বিভিন্ন জানাজায় আসি, জালসাতে আসি, উন্নয়নমূলক কাজে আসি, সব সময় আপনাদের পাশে আসি। আর এখন যেহেতু দল আমাকে প্রার্থী ঘোষণা করেছে, এজন্য আপনাদের সাথে আসছি। আমি আপনাদের কথা শুনে সুখী হলাম, খুশি হলাম। এই চর এলাকার মানুষ আপনারা অবহেলিত, এখনো আপনাদের রাস্তাঘাটের উন্নয়ন হয় নাই, আরো অনেক কিছু করার আছে, যেটা ভালো সরকার গঠন হলে এই চর এলাকার উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখা হবে। আজকে কৃষি পণ্য সহ অন্যান্য বিষয় রয়েছে। আমার কাছে যখন আসছে আমি যতটুকু পারি সহযোগিতা করার জন্য চেষ্টা করেছি। সর্বশেষ
আমাকে বলা হলো যেখানে হাফিজিয়া মাদ্রাসা বোর্ডিং বা ইত্যাদি একটু সমস্যা, আমি বেশ কিছু প্রতিষ্ঠানে জিয়ার ও চাল বরাদ্দ দিয়েছি, তার মধ্যে এই হাফিজিয়া মাদ্রাসাতেও 1 টন দেওয়া হয়েছিল। তো আপনারা পেয়েছেন না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপর আরো উন্নয়নমূলক কাজ যেগুলো আছে এগুলো করা হবে। ইতিপূর্বে দুর্নীতির কারণে এই বিগত সময় বাঁধের পর দিয়ে যে রাস্তা করা হয়েছে 400 কোটি টাকার প্রজেক্ট, কিভাবে দুর্নীতি করে চলে গেছে, রাস্তার পর দিয়ে হাঁটাহাঁটি কিছুই করা যায় না। এজন্য আগামী দিনে আমরা চাচ্ছি যে আপনার ন্যায় ইনসাফ ভিত্তিক, মানবিক, শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র গঠনের জন্য দাঁড়িপাল্লার পক্ষে রায় দিবেন। এবার সারা বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা এটাই শুরু করেছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে যার শুভ সূচনা হয়েছে, জাহাঙ্গীরনগরে আমরা বিজয় হয়েছি, আর অন্যান্য জায়গায় আমাদের দেশের কিছু রাজনৈতিক দল ছাত্র সংগঠন নির্বাচন বন্ধ করার জন্য পায়তারা করতেছে, যেহেতু তারা নির্বাচিত হতে পারবে না। এজন্য আমরা আশা করব ছাত্র জনতা জুলাই যে আন্দোলন করেছিলেন তার পক্ষে আমরা আছি। এজন্য জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের পক্ষে এদেশের ছাত্র সমাজ, এদেশের জনগণ আছে। আগামী দিনে এই ছাত্র জনতাকে সাথে নিয়েই এদেশ গড়ব, এই আশাবাদ ব্যক্ত করছি। আগামী নির্বাচনে আপনারা ন্যায়, মানবিক, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে এলাকার যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যে সমস্ত মুরব্বীরা আছেন তাদের হায়াতে তৈয়বা আল্লাহ তাআলা যেন দান করেন। যুবক ভাইরা যারা আছেন তারা আগামী নির্বাচনে সাহসিকতার সাথে এই ন্যায় ইনসাফের পক্ষে যেন কাজ করতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে, এই দোয়া করেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন।